কোন জায়গাটা আটকে যাওয়া হচ্ছে, মানে মোর যেটা জানার চেষ্টা আটকি তো যাওয়া হচ্ছে কোনো একটা মহারাজ তো মহারাজের সাথে মুই নিজে 3 বার গেল। হ্যাঁ এটা আমি দেখছি গেল আলাপ করার জন্য, গল্প করার জন্য। কিসের জন্য যাও তাহলে? জয় শিবচন্ডী, কুচবিহার রাজ্য তথা কান্তাপুর রাজ্যবাসীর জয় হোক। তোমরা দেখে দিচ্ছেন আজকে উত্তরের গল্প। তো আজকে আসি আমরা উত্তরবঙ্গের বিখ্যাত জননেত্রী, যাকে আমরা সবাই দিদি বলি সম্বোধন করি, তপু দিদি। তো তার বাড়ি আসছি, তার সাথে একটু চাওয়াত আড্ডা দিবার, গল্প করিবার, এবং আমার এলাকাতে জনসাধারণ সবার লাগে সচেতনমূলক কিছু আলোচনা গল্প করিবার জন্য আসলাম। তো তোমরা দেখতে থাকেন। দিদি পরিচয় করে দিলুম। দণ্ডবোধ। আজি আমার বাড়ি আছে, আমার হচ্ছে রাজু, উত্তরের খবর না, হ্যাঁ উত্তরের গল্পে আমার রাজু বর্মন ডাঙ্গুরিয়া আছে, আছে কাঞ্চন বর্মন ডাঙ্গুরিয়া, আরো 2 জন আছে। হ্যাঁ, মুই কেএসটিসির প্রেসিডেন্ট তপতি রায় মল্লিক। সবাইকে দণ্ডবোধ জানানো। তো সবাইকে ধন্যবাদ। আজকের উত্তরের গল্প পেজত, আজকে উত্তরের গল্প পেজত তোমার গুলের সামনাত আমরা মানি ডাঙরিয়ানি তপতি রায় মল্লিক মহাশয় আমরা নিয়ে যাচ্ছি। মুই সবাই দিদি করি দেখাইলো, অত বড় মানুষটা মুই দিদি করি না দেখাই, মুই পিসি ভুলিয়ে দেখাই মনে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে পিসি, আমরা একদম মানে তোমার সাথে ওই গল্প বা মানে আলোচনা চলে এসেছি, যেটা হচ্ছে এই যে আজকে তোমার এই যে দীর্ঘ একটা মানে সময় তোমরা এই যে মোদ্দা কথা এলা আছেন কেএসডিসি প্রেসিডেন্ট পদে, কিন্তু তার আগত কোনো দল বা কোনো সংগঠন এরকম কোনো সংগঠনের সাথে কি যুক্ত ছিলেন আদৌ? মুই তো দণ্ডবোধ, মুই মোর বাবা পঞ্চনন মল্লিক এই উত্তরখণ্ড তথা কামতাপুরী আন্দোলনের মানে পথিকৃৎ বা ঘাটা দেখাইয়া তার ছোটবেলা থেকে মুই এই বাবার পাশত থাকি আমরা রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি। কাজেই কামতাপুর বা আমার যে আলাদা রাজ্যের অধিকার এ সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই মানে হ্যাঁ মানে ছোট থেকেই অনুপ্রাণিত হয়ে আসছে জাতি মাটির যে টান, একটা ভালোবাসা। তা প্রথম ওই যেটা সক্রিয় রাজনীতিতে আছো সেটা 88-এ জেলা পরিষদের বাবা জেলা কামতাপুর গণপরিষদ গঠন করলে 1987 নভেম্বর, 27শে নভেম্বর, সেই সময়ে এই 88-এ আসিল হচ্ছে জেলা পরিষদের ইলেকশন। সেই ইলেকশনত মোক প্রথম প্রার্থী করলে, আর ওটাই মুই মানে তোমার বাবা তোমাকে প্রার্থী করলে? হ্যাঁ, প্রার্থী করলে ওই কামতাপুর গণপরিষদের, হ্যাঁ জেলা পরিষদের প্রার্থী। সেই প্রতিদ্বন্দ্বিতা আমি করেছিল। তারপরে মুই মনে প্রাণে এই রাজনীতি করতে ভালোবাসো, মনে প্রাণে যে আমার এটাকার কামতাপুর বা এটার কুচবিহারের মানুষের যে স্বপ্ন, যে আমার যে জীবন, এই জীবনের আমার যে মূল কাজ সেটা হচ্ছে এই মাটি পুনরুদ্ধার করে আমার যে পরবর্তী প্রজন্মকে প্রকৃতপক্ষে এই মাটির অধিকারের মানে মাটির অধিকারটা বুঝে দেওয়ার দায়িত্ব। হ্যাঁ, মানে পরবর্তীতে তোমার বাবা যখন গত হয়ে গেল তারপরে কোন সংগঠন? বাবা গত হওয়ার পরে মুই কামতাপুর পিপলস পার্টিতে যুক্ত হয়েছিল। তখন যে আমার অতুল রায়, নিখিল রায় বিভক্ত, মানে তখন বিভক্ত হয়েছে অলরেডি। পরবর্তীতে একসাথে যখন হইল 2013 সালে, সেই সময় কামতাপুরে যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার পরেও কিন্তু পরবর্তীতে 14 সালে যখন ইলেকশনটা আসিল, পার্লামেন্টারি ইলেকশন, সেই সময় কিন্তু আমরা আরো বিভক্ত হওয়ার পরে মুই কামতাপুর পিপলস পার্টির নিখিল রায় নেতৃত্বে যে কামতাপুর পিপলস পার্টি, সেই কামতাপুর পিপলস পার্টি নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরে এই সাংগঠনিক কাজ করতে করতে এই ঘটনা হল, যখন অতুল রায় এই কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ছাড়িয়া জেলা বিজেপি ঢুকে গেল।
ওই বিজেপি কলে যে তুই আইসে তো আমরা এই নানা রকম এটা দিমু ওটা দিমু তুই বিজেপি আইসে ভাষাটা আমার অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করে দিমু ওই বিজেপি দেশে জেলা ওই বিজেপি চলে গেল বিজেপি যাওয়ার পরে ওই কামতাপুর ভাষা একাডেমির চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান ছিল সেই সময় কামতাপুরি ভাষা একাডেমির ওই চেয়ারম্যানই ছিল পরে আসি তা সেই সময় অতুল রায় যখন কংগ্রেস চলে গেল বিজেপি চলে গেল তখন একজন সুকুমার রায় ওই কিন্তু কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির একজন সেন্ট্রাল লিডার না ওই যে টিকাটুলি ফোন করলে যে দিদি আমরা কি করি আমার যে ভাষা একাডেমিটা আছে চেয়ারম্যানে তো চলে গেল বিজেপি তাহলে এই ভাষা একাডেমিটা আমার রক্ষা করার উচিত কিনা আমার কি করা উচিত তখন আমরা একটা চিন্তন বৈঠক ডেকানি যে এই মুহূর্তে আমার এই ভাষা একাডেমিটাকে রক্ষা করা উচিত এই হিসেবে মুই যাতে অতুল রায় আর নিখিল রায় একত্রিত করি পারা যায় এই সংগঠনগুলা একত্রিতভাবে যাতে আমরা এই ভাষা একাডেমিটা রক্ষা করতে পারি আর দলগুলোও যাতে সংযুক্ত করতে পারি এরকম একটা প্রচেষ্টা চালিয়ে দিছি বরাবরই হ্যাঁ তা যাই হোক তার পরবর্তীতে কি হল যে অতুল রায় মারা গেল দুর্ভাগ্যক্রমে একজন বড় লিডার ছিল হ্যাঁ কোভিড সময়ে অতুল রায় মারা গেল মারা যাওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে যাতে দুইটা দলে একত্রিত হওয়া পারে তার জন্য আমরা প্রচেষ্টা করছিনি সেই প্রচেষ্টা করার পরেও কিন্তু সেটা আমরা সফল হওয়া পারিনি না পারার ফলে তখন কিন্তু জীবন সিংহ ডাঙ্গুরিয়া মায়ানমারত আছে তখনও কিন্তু আইসেনি সেটা আসিবে নাকি এরকম একটা পরিকল্পনা শোনা গিয়েছিল সেই সময় তা সেই সময় আমরা কি করি যে যখন একত্রিত হয় না মানুষই চায় একত্রীকরণ অথচ একত্রিত হচ্ছে না কিছুতেই একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তখন আমরা চিন্তা করি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষই যাতে মানে একটা প্ল্যাটফর্ম পায় যে প্ল্যাটফর্মটা উদার মানসিকতা নিয়ে সবাই একত্রিত হবার পারে এরকম একটা চিন্তা চর্চা নেওয়া আর এটা আমার মনে ছিল যে জীবন সিংহ ডাঙ্গুরিয়া আসলে আমরা জীবন সিংহ ডাঙ্গুরিয়াকে সেই পদত বসামো হ্যাঁ সেই পদত বসামো যেহেতু ওর আসার একটা সম্ভাবনা দেখা দিছে তা আমরা প্ল্যাটফর্মটা তৈরি করা দরকার যে প্ল্যাটফর্মে সমস্ত দল সংগঠন একত্রিত হওয়ার পারে এরকম চিন্তা চর্চা করেছেন তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরির একটা প্রক্রিয়া শুরু করেছেন তা সেই প্রক্রিয়ায় প্রথমে কামতাপুর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট করলে সেই সময় কামতাপুর ডেমোক্রেটিক পার্টি গঠন করা হল প্রাথমিকভাবে সেই ডেমোক্রেটিক দলের বাদ দিয়ে নতুন একটা প্ল্যাটফর্মের জেলার উদার মানসিকতা সবাই চাচ্ছে যে একত্রিত হম তা কামতাপুর ডেমোক্রেটিক পার্টির একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করা হল তাতে মুখ প্রেসিডেন্ট হিসেবে আমরা সিলেক্ট করলে বসাইল তার পরবর্তীতে আরও চিন্তা চর্চা হবার ধরলে যে দি গ্রেটার কামতাপুর ডেমোক্রেটিক পার্টি বলে একটা আমরা প্ল্যাটফর্ম তৈরি করি যে প্ল্যাটফর্মটার সবাই আসিবার পারিবে আর আমার একটা ভিতরের পরিকল্পনা ছিল যে মানে জীবন সিংহ ডাঙ্গুরিয়া যখন বাইরের দেশ থেকে আমার দেশত পদার্পণ করবে তখন আমরা সেই মানুষটাকে সেই যে সবার সম্মানীয় ত্যাগী মানুষটা এই মানুষটাকে আমরা সেই আসনত বসাবো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছি তখন কি হল তখন জীবন সিংহ ডাঙ্গুরিয়া ইতিমধ্যে চলে আসি 17 সালে তখন তো আমার মধ্যে একটা হল যে এই সময় আসিল সবাইকে একত্রিত করার তখন আমরা ধূপগুড়ি প্রচেষ্টা হ্যাঁ হ্যাঁ সেটা আমরা বেশি পারেন হ্যাঁ তারপরে আমরা 12 ফেব্রুয়ারি 23 সালে আসিল তো জানুয়ারিতে আমরা ফেব্রুয়ারি 12 তারিখে ধূপগুড়ি বীরেন্দ্র ভবনত আমরা একটা মিটিং কল করি সমস্ত দল সংগঠন জাতি ধর্ম নির্বিশেষে যত দল সংগঠন আছে এই আমার এই থেকার মাটির মানে টিএমসি বিজেপি বাদ দিয়া
এই যে মানে মাটির তার মানে সংগঠন। গোর্খা একটা আদিবাসী, ভূমিপুত্র সংগঠন। হ্যাঁ ভূমিত গোর্খা আদিবাসী নরসর শেখ আমার জাতীয় সংগঠন, এমনকি আসাম সহ সোগ্গাকে আমরা ডেকে আনি। সেলা আমরা কিন্তু জীবন সিংয়ের ডাঙরিয়ার আমরা কিন্তু খবর পাই নাই করে আছে কিভাবে আছে। তখন ওই মিটিংটার মাধ্যমে আমরা একটা বার্তা দিই যে আমরা সমস্ত দল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি, আসিছি আমার যে জাতির নেতা মানে জীবন সিংহ ডাঙরিয়া করে আছে আমার সরকারের থেকে আমার এই আমরা এই ইয়েটা যাচ্ছি প্রশ্নটা করছি যে জীবন সিংহ ডাঙরিয়া করে আছে, আমার জনগণ সেটি জানিবার চায়। সেই বার্তাটা দিনই আমরা সেই বার্তাটাতে কিন্তু গভর্নমেন্ট পরের দিনে আমার জীবন সিংহ ডাঙরিয়া ইয়ার মাধ্যমে ফোনে আমার সোগাকে জানিয়ে দিল, না তোমরা চিন্তা করেন না কিছু, আমরা ভালোই আছি, মুই ভালো আছো, সরকার মুখ ভালোভাবে রাখিছে। মানে মুই একটা জিনিস ভাবতাম, যেটা হচ্ছে তোমরা তো এই প্রচেষ্টার জন্য কেএসডিসি গঠন করলেন এবং প্রচেষ্টার বার্তা মোটামুটি মানে চালে গেলেন, প্রচেষ্টা চালে গেলেন। আচ্ছা, তোমার কি মনে হলো, মানে এটা থেকে একটা অভিজ্ঞতা, মানে এই জিনিসটা আমি জানিতে চাইলাম যে মানে কামতাপুর আন্দোলন আর গেটারের আন্দোলনের মধ্যে ডিফারেন্টটা কি আছে? কামতাপুরী আন্দোলন যেটা, সেটা হচ্ছে গেটার কুচবিহারটাই হচ্ছে কামাতাপুর। আমার যে কুচবিহারের গেটার কুচবিহারটা, মানে কুচবিহারটা তো ছোট ছিল, জেলা চুক্তি হয়, যেটা আন্দোলন সেটা ভাষা কেন্দ্রিক আন্দোলন বলে আমরা। হ্যাঁ পরবর্তীতে এটা ভাষাভিত্তিক আন্দোলন। যে কামতাপুর এটা একটা ঐতিহাসিক নাম, এই কামতাপুরের বিস্তৃতিটা অনেক। তখন তো ওই কুচবিহার কুচবিহার যেহেতু ছোট একটা ইয়ে ছিল, এরিয়াটা ছোট ছিল, আর এই জায়গাটা আমার ঐতিহাসিক কামতাপুর সাম্রাজ্য ছিল একটা, সেই হিসাবে এই কামতাপুরী আন্দোলনটা সেই সময়ে মানে তোলা হয়েছিল। মানে মোর বাবাই এই কামতাপুরী আন্দোলনটাকে জন্ম দিয়েছিল, হ্যাঁ প্রতিষ্ঠা করেছিল। কিন্তু গেটারের যেটা আন্দোলন সেটা থেকে তোমার কি মনে হলো যে গেটারের আন্দোলনের সাথে কামতাপুরী আন্দোলনটা মিলিয়ে গেলে কতটা মানে খাপ খায় বা খাপ খায় না? খাপ খায় তো, একই তো। আমার ভূখণ্ড এক, আমার রাজধানী একই ছিল, আমার ভূখণ্ড ওই যে কুচবিহার আমার রাজধানী আগত ছিল কি এই কুচবিহারের যে প্রথম দিকে যে মহারাজ নরনারায়ণ বিশ্বসিংহ যে আসিল, এত কিসের রাজা ছিল? কামতাপুরের রাজা ছিল। গেটারের যে মানে গেটার কুচবিহার গেটার আন্দোলনের নেতাগুলোর কাছ থেকে তোমরা কি মনোভাবটা পাইলে? তোমার মানে ইতিবাচক কোনো দিক পাইলেন যে ওরা কিরকম মানে তোমার যখন কামতাপুর আন্দোলন মানে কামতাপুরী আন্দোলনটায় এই কামতাপুরী আন্দোলনটা যখন কি হল, এই যে আমার আইকনিক লিডার জীবন সিংহ ডাঙরিয়া সেই সময় আকশু করেছিল। এই জীবন সিংহ ডাঙরিয়া 1986-এ উত্তরখণ্ড দলের শপথ নিয়েছিল। শপথ নিয়ে ওই সময় অনুভব করছিল যে এই কামতাপুরটা আমার নিজের রাজ্য, এটাকে দখল করা উচিত। এই আকশু করছিল। আকশু থাকিয়া সেই সময় ব্রাহ্মণের সময় যে অত্যাচার করছিল, কোনো অনেক ইতিহাস ইয়ে করলে তো অনেক কিছু অনেক কোয়া লাগে, তা আমি খাপছাড় করি কথা আর কি। তা জীবন সিংহ ডাঙরিয়া তখন কি করলে, যে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন তৈরি করলে, আলফার সঙ্গে যুক্ত হয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করলে। এই যে এটা তখন কি হল, বামফ্রন্টের প্রচন্ড এই যে আমার যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এই যে ইয়ার নামে কেএলওর নামে সমস্ত কেপিপির যে সমস্ত ইয়ে আছে, আমার দল সমর্থক আছে, হাজার হাজার কেপিপি সমর্থক অ্যারেস্ট করলে, জেলত ঢুকাল। তারপরে সমস্ত যে ইয়েগুলো আছে, ভুটান ফ্ল্যাশ আউট হইল, ভুটান ফ্ল্যাশ আউট যে সমস্ত ক্যাডার ছিল আমার কেএলওর, এই কিন্তু অ্যারেস্ট করলে। অ্যারেস্ট করিয়া আমরা 10 বছর 11 বছর করে জেল খাটিয়ে, প্রচন্ড অত্যাচার, মানে রাষ্ট্রীয় সন্ত্রাস একটা তৈরি হয়ে যায়। বামফ্রন্ট সেই সময় সরকারে তখন এই যে সরকারের মদতেই হোক বা মানুষেরা আমার এই যে ভয় ভীতির কারণে কি করলে, ইতিমধ্যে কিন্তু এই গেটারের আন্দোলনটা আরম্ভ হয়েছে। গেটার আন্দোলন একটা সামাজিক আন্দোলন, সামাজিক সংগঠন, পরিবর্তন হয়ে গেল। মানে এই সবাই কেপিপি ছিল বা কামতাপুরী ছিল, আবার গেটার হয়ে গেল ধীরে ধীরে। মানে ওই যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী যে তকমাটা লাগা শুরু করলে কেস কামারি, যার ফলে ইংরেজ আবার ওই মানে রং পরিবর্তন করিয়া গেটারের আন্দোলন, হ্যাঁ কেননা এই আন্দোলন শুরু করলে। তা এখন এই যে গেটার
কুচবিহার আর কামাতপুর তো একই, আমার একই ভূখণ্ড। আর গেটারের একটা কি, এই যে চুক্তি ভিত্তিক রাজ্য, যে মার্জার, হ্যাঁ, কুচবিহার মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করে, এটা একটা বাস্তব সত্য কথা, যেটা কেএলওর হলো 2003 সালে এটা ঘোষণা করছিল। সেই সময় তো কেএলও আন্দোলন ছিল, কেপিপি আন্দোলন ছিল, এই কেএলওর ঘর তখন কিন্তু এই গেটার কুচবিহারের উপর ভিত্তি করিয়া যে আমার আলাদা রাজ্য চাই, গেটার কুচবিহার মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করিয়া আমার যে রাজ্য ছিল সেই রাজ্যটা আমার পুনরুদ্ধার করা উচিত। সেই যেটাই গেটার কুচবিহার সেটাই হচ্ছে কামতাপুর। কাজে কামতাপুর আর গেটার কুচবিহারের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা যে এই যে একদম মহিলা মানসি হয়ে সারা জীবন দীর্ঘদিন থেকে যে দেশীয় সংগঠন পুলিশি করছে, এবার আমার তো সাধারণ মানুষের উপর অনেকে পুলিশি সন্ত্রাস করছে, তোমার ব্যক্তিগত উপর কি কোনো প্রভাব ফেলাইছে না না, পুলিশি মুই তো সন্ত্রাস বা অত্যাচার? যেটা আন্দোলন, আমার এটা ন্যায্য আন্দোলন আর সত্যের উপর আন্দোলন, সৎ ভাবে, সৎ মানসিকতা নিয়ে সত্যের উপর যদি আন্দোলন করা যায় তাহলে কোনো ভয় নেই। তা মুই যে আন্দোলন করছ, এটা জাতি মাটি উদ্ধারের জন্য আন্দোলন। আমার এটা সাংবিধানিক একটা অধিকার, পুনরুদ্ধারের জন্য অধিকার আন্দোলন। এই আন্দোলন আমার প্রত্যেকেরই সাহসের সঙ্গে, সৎ সাহসের সঙ্গে, বীরত্বের সঙ্গে এই আন্দোলন করিয়া আমার মাটি উদ্ধার করে এই পবিত্র কর্মটা করা উচিত বলে আমি মনে করো। যার জন্য সরকার থেকে এখনো পর্যন্ত কোনোদিনও মোটে এরকম আইসি নেই যে মানে তোমাকে আর কি সেই সন্ত্রাসী ভাবে মানে তোমার উপর কোনো অত্যাচার পরিবার পায়নি, চাপ সৃষ্টি না করে না না। মানে মুই কোয়ার চাপা না তোমার এজ এ কম্পেয়ার দেখেন বামফ্রন্টের আমলে এই যে এত পুলিশি সন্ত্রাস, চাপ, অত্যাচার, মানে বিভিন্ন ধরনের, মানে বর্তমান সরকার আইসার পরে ইংরেজি যে কেলো লিঙ্গন তোমার হোমগার্ডের চাকরি, তারপরে কেস থাকি নিঃশর্ত মুক্তি, জেল থাকি বাইরে হয়ে গেলে দীর্ঘদিন কেস কাটার পর, মানে মুই কওয়া হচ্ছে যে বামফ্রন্ট সরকার এবং এই যে বর্তমান সরকার, মানে দুইটাকে তুলনা করলে কেমন চোখে দেখেন তোমরা? কোনটা কোন সরকার কেমন চোখে দেখবেন? একই, কিন্তু আমরা একই মুদ্রা যেমন এপিঠ ওপিঠ হয়, বামফ্রন্ট আর তৃণমূল সরকার কিন্তু এই তৃণমূল সরকারও সেই সময় কইছিল যে এই ক্ষমতায় আসার জন্য এখানকার ক্ষমতায় আসছিল তৃণমূল, সেটা কিন্তু এই কেপিপির হাত ধরিয়ে আসিল, বা আমার এই ভূমিপুত্র সংগঠনের হাত ধরিয়ে কিন্তু ক্ষমতায় আসিল। সেই সময় কইছিল যে উত্তরে কামতা আর দক্ষিণে মমতা। আর এলাম মমতা কি কয়, এলাম মমতা কি কয় যে রক্ত দিমু তবু রাজ্য হাত দিব না। তাহলে ইমরা ক্ষমতার লোভে, ক্ষমতা করায়ত্ত করার জন্য এই হাত ধরিয়ে ক্ষমতা আছে। মানে তোমরা কবার লাগছেন যে বিগত সরকারের একটা নীতি ছিল হয়তো ধর পাকড় পুলিশি ভাবে একটা জোর জুলুমটা বেশি, কিন্তু বর্তমান সরকারের কথা হচ্ছে কি মানে একটু মাথা সত্যিয়া হইলো, মানে এইভাবে নিঃশেষ করা করিবার পারে। এই গভর্নমেন্ট একটু মানে ইমরা আরো বেশি বেশি এই সরকার আমার ক্ষতি করছে। কেননা যে এই যে আমার সবাইকে চাকরির লোক দিয়ে ইয়ে করি আমার এই সংগঠনটা বা আন্দোলনটা ধ্বংস করার জন্য এটা প্রচেষ্টা হচ্ছে। এনকাউন্টার করছে, যেমন যে 2005 সাধারণ মানুষের উপর গুলি করে মারছে। ইমরা বারবার এই আক্রমণটা করছে আমার সাধারণ মানুষও, মানে মারিয়া যাতে ইয়েটা শেষ হয়ে যায়। যেমন রেল রোকো আন্দোলন হয়েছে উত্তরখণ্ড দলের 87-এর 25শে জানুয়ারি রেল রোকো আন্দোলন, সেই সময় 2জন শহীদ হয়েছিল। প্রথম শহীদ গজেন রায়, জগদীশ রায়। তেমনি এই কামতাপুরী আন্দোলনে প্রচুর শহীদ হয়েছে, যেরকম অন্যায় অত্যাচার করছে বামফ্রন্টের ঘর, আর হচ্ছে এনকাউন্টার করছে বিভিন্নভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে বা অন্যায়ভাবে বহু মানুষও কিন্তু শেষ করছে, জেল ভরে এসে হইলেও। তেমনি এই গেটারের আন্দোলন কিন্তু 2005 সালে যখন বংশীবর্ধন বর্মনের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল আমরণ অনশন, সেই সময় কিন্তু ওই বিষাদু রায় আর চিত্ত বর্মন নামে 2জনকে কিন্তু গুলি করছে। মানে যা দেখতে হচ্ছে যে সরকার যেটাই আসুক, হ্যাঁ হ্যারাসমেন্ট আমার করতে হচ্ছে, সেটা হয়তো আলাদা রাস্তা হতে পারে, কিন্তু আমার ঠিক সঠিক জায়গায় আমার অধিকার নিকার যদি যাই, আমার সেই জায়গাটা আমরা দেব না। যেমন এটা একসাথে বিজেপি
টিএমসি এর সাথে বিল পাস করলে আলাদা হুম, রাজ্যের হুম, হুম, বিপক্ষে, হ্যাঁ, সেরকম বিজেপি গভর্নমেন্টও যদি আইসে তো ইন্দ্রাও আমার উপর তো অত্যাচার করবে, এরকমই মনে হয়। একই কাহো কিন্তু হুম, ইমরা কিন্তু সেটিং রাজনীতি করে। হুম, হুম, এই বিজেপির যায় আসে বা তৃণমূলের যায় আসে উমার কিন্তু কি করলে বিজেপি টিএমসি মিলিয়া হুম, উমরা বিল উত্থাপন করলে আলাদা রাজ্যের হ্যাঁ, মানে কিন্তু এটা মাঝে হ্যাঁ, প্রশ্ন, যদি আমরা সেটিং মানে রাজনীতি করি পাই, তাহলে আমরা কে সেটিং কেন পারি রাজনীতি না? করি পাই? হ্যাঁ, আমরা কেন পারি না? এইটার উপর কিন্তু জনসাধারণ কিন্তু মানে চায়া আছে হুম, কিছু একটা ভালো হবে, কিছু একটা একতার একটা আহ, মানে 2026-এর আগতে আমরা একটা সেটিং যদি আমরা করি পাই, আমরাও করি হুম, নামক এরকম একটা আশাবাদী হয়ে আছে। হুম। সেই মানে ইয়েটা কত দূর আগাইলে আমার? আমরা আমরা চাই এখানকার যে নেতৃত্ব আছে, যে সমস্ত মহান নেতা এখানকার এই জাতিবাটির জন্য কাজ করেছে, এমনি কিন্তু সত্যি আমার আম, জাতিটাকে বা ভেটিটার পুনরুদ্ধারের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করি। যেমন অতুল রায়, নিখিল রায়, আজই মোর বাবা থেকে আরম্ভ করিয়া পঞ্চানব্বই সেই সময়কার বহু নেতৃত্ব ছিল। তারপর আজি মহারাজ অনন্ত উম, রায় ডাঙ্গুরিয়া, এই বংশীবর্ধন ডাঙ্গুরিয়া থেকে আরম্ভ করিয়া এই যে আমার বিশেষ করে আমার আইকনিক লিডার আমতারতন জীবন সিংহ ডাঙ্গুরিয়া যে সশস্ত্র আন্দোলন করলে হয়তো সারাটা জীবন উৎসর্গ করলে এই মাটি উদ্ধারের জন্য, যে মাটি না হলে মুই বাড়ি ফিরবার না, মোক মাটি আগত লাগে তারপরে, তাহলে উহার যে নিঃস্বার্থ জীবন উৎসর্গ করলে এই যে মানুষগুলোর ত্যাগ, কারো একটু বিভিন্ন ত্যাগটা বিভিন্ন রকম। হুম, তা এলা সমস্ত মুই চাও, মুই ব্যক্তিগতভাবে চাও, এমনকি আমার লিডারগুলো চায়। একতা তো জনগণ হয়ে গেছে, জনগণ কিন্তু উত্তরবঙ্গ, আসাম, বিহারের মানুষই কিন্তু একত্রিত হয়ে গেছে। তোমরাও এই রাজনীতিটা ধরি পাশে বুঝি পাশে যে আমার একত্রিত না হলে একতাই শক্তি, আর একতাই হচ্ছে আমার মুক্তির রাস্তা। কাজে মানুষই কিন্তু একতাবদ্ধ হয়েছে, কি কেপিপি, কি গ্রেটার, কি আক্রাসু, কি অন্যান্য দেশীয় সংগঠন যেটা এই জাতীয়বাদী আন্দোলন করছে সবাই একতাবদ্ধ হয়েছে। জনগণ চায়, তাহলে আমার নেতাগিলাকেও আমার একত্রিত হওয়া উচিত। তা আমার নেতৃত্ববর্গ কিন্তু অনুভব করি পাইছে যে আমার একত্রীকরণ দরকার। তা মুই অনন্ত মহারাজের বাড়ি বারবার গিয়ে গেছো, এই বংশীবর্ধন বর্মন ডাঙ্গুরিয়ার সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করি। আজ এই বিভিন্ন নেতৃবৃন্দর সঙ্গে আমার নিখিল রায় থেকে আরম্ভ করি অন্যান্য সমস্ত আকাশ যে বিভিন্ন নেতৃত্ব সবার সাথে কিন্তু একটা আমার যোগাযোগ আছে। আর সবার সঙ্গে একটা আন্তরিকতা বা একটা ঐক্যের বাতাবরণ তৈরি করার মতো মানুষের কিন্তু সবার তৈরি হয়ে আছে, মানে চেষ্টা চলছে আর কি, আলোচনা চলছে। আচ্ছা, এই যে বারবার এই যে জীবন সিং জীবন সিং জীবন সিং, আচ্ছা একটা কথা খুব জানির ইচ্ছা করে, কারণ জীবন সিং যেহেতু আপনি অনেকদিন প্যারাত ছিল বা কে এলোচ্ছি, খুব জানির ইচ্ছা করে তোমার কাছ থেকে, কারণ তোমরা আবার ইদানিং শান্তি আলোচনার জন্য আবার দিল্লিতে গেছেন। আচ্ছা, জীবন সিং এর সাথে তোমার কেমন পরিচয়? জীবন সিংহের সঙ্গে আমার জেলা মোর বাবা আন্দোলন করছিল, সেই সময় জীবন সিংহ 86-এ শপথ নিয়েছিল। তারপরে বাবার থেকে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য এই জীবন সিংহ আর অন্যান্য তখনও কে এলো হয়নি আর কি। কেলো আকসু সেই সময় আমরা এই পরামর্শ নিবে, তখন থেকে কিন্তু মানে গুরু মানছিল। হ্যাঁ, গুরু ছিল। তখন থেকে ওর সাথে আমার সবার সাথে একটা আত্মিক যোগাযোগ। আত্মিক তোমার বাবা যে ওই যে কি করে উচ্ছ্বাসের যে উত্তরখণ্ড দলের নেতা ছিল, এবং সেই সাথে সুবাদে জীবন সিংহ আর কি ওই দল করতো এবং তোমার বাড়ি আসা যাওয়া করতো, ওইভাবেই তোমার সাথে পরিচিত। শুধু জীবন সিংহ নয়, নিখিল রায় ডাঙ্গুরিয়া থেকে শুরু করিয়া সেই সময়কার সমসাময়িক যে সমস্ত নেতৃত্ব সবার সাথে একটা কানেকশন ছিল। আচ্ছা, এই যে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে তোমার সাথে কোনো সময় যোগাযোগ হয়েছে? কোনো আন্ডারগ্রাউন্ড হওয়ার পরে মোর সাথে যোগাযোগ হয় নাই কোনোদিনও। তা যখন মায়ানমার থেকে আসিবে
এখনো আসেনি সেই সময় মুই বার্তা দিছু যে যদি ভারত সরকার জীবন সিংহ ডাঙরিয়াকে আনে শান্তি আলোচনার জন্য, শান্তি আলোচনার মাধ্যমে আমার যদি এই সমস্যার রাজনৈতিক সমস্যার সমাধান হয় তাহলে আমরা জীবন সিংহ ওয়েলকাম করবো, ভারত সরকারকে ওয়েলকাম করবো। এই বার্তাটা আমরা সেই এই যে সেই তোমরা সময় দিছিনি। আলোচনার মাধ্যমে আরেকটা কথা কইছিলেন যে সরকারের কাছে তোমরা জানির চাইছেন যে জীবন সিং কোর্টে এবং জীবন সিং পরে বার্তা দিছে, ভিডিও বার্তা দিছে, তারপরে সরাসরি এলা কি যোগাযোগ হয়? তাই জীবন সিংহের সঙ্গে প্রথম দেখা হল জেলা ভারত সরকার জীবন সিংহ আলোচনার দেখাল, সেটা দিল্লিতে একবার হয়েছে, তারপরে আবার বারবার করিয়া গুয়াহাটিতেও আলোচনা হয়েছিল। সেই সময় না না এটা না, তখন যখন জীবন সিংহ আসিল তখন তো ভারত সরকারের সঙ্গে তো উহার আলাপ হয়েছে না, বারবার হয়েছিল। হ্যাঁ, যখন আসিল তার পরবর্তীতে আমরা ধাপে ধাপে ভারত সরকারের সঙ্গে বলছিনি আলাপে। সেই সময় এই গুয়াহাটিতে জীবন সিংহের সঙ্গে মোর দেখা প্রথম। ওই মানে আলোচনা। হ্যাঁ, মোর সঙ্গে আগত দেখা হয়েছিল, মুখ চিনে, হামাক চিনে, কিন্তু মোর খেয়াল ছিল না যে প্রচুর তো আসছিল সবাই, যে জীবন সিংহ মানে স্পেসিফিক্যালি ওই কি আচ্ছা, হলো অনেকদিন পরে দেখা হ্যাঁ হয়েছে, অনেকদিন তাই না? সেই সময় মোর মনে ছিল না। তাই সেই সময় প্রথম মোর সাথে দেখা হয়। হ্যাঁ, দেখা হওয়ার পর আর যেটা হয় আর কি, খুব আনন্দ আনন্দ অনুভব হয় যে একটা আলাদা ফিলিংস একটা। সেই থেকে তারপরে আমরা এই কেএসডিসি গঠন করলো, যে কেএসডিসি এই জীবন সিংহের সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা, তার পরবর্তী ডিএল কোচ আসিল, 6 মাস পরে ডিএল কোচ আসিল, আর সে জীবন সিংহের শান্তি আলোচনা গুয়া সাপোর্ট করলে। তাই জীবন সিংহ ডিএল কোচের সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা, এই আলোচনা যাতে খুব তাড়াতাড়ি এগ্রিমেন্টে পরিণত হয়, তারপর কিন্তু তার জন্য কেএসডিসি গঠিত হয়, কামাতপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এই কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে তোমার নামকরণ করা হলো এবং তোমরা বর্তমান। হ্যাঁ, ইদানিং যে তোমরা দিল্লি গেলেন শান্তি আলোচনার জন্য সরকারের সাথে, সেটা না জীবন সিংহ ছিল, তোমরাও ছিলেন, আরো মালখান সিং ছিল, আরো অনেকে ছিল, সঞ্জয় বাবুও ছিল। তো ওটা কি রকম আলোচনা হলে কি পজিটিভ কি তাতে সরকারের আচ্ছা, পক্ষ থেকে কি বার্তা আসবে? সরকারের যে আলোচনাগুলো এবার হয়েছিল, বারবার করে দিল্লি আর গুয়াহাটিতে সরকারের সাথে আলাপ করিয়া যে দাবিগুলো হয়েছিল, যে কুচবিহার মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করিয়া গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য চাই, আমার পুনর্গঠন চাই, কামতাপুরি রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি চাই, অষ্টম তফসিলের অন্তর্ভুক্তি চাই, আর তেমনি কোচ রাজবংশী জনগোষ্ঠীর বা এসটিকরণ, এই তিনটা মূলত দাবি। আর জেনারেল ইউনিভার্সিটি আর রিহ্যাবিলিটেশন, এই 5টা দাবি কিন্তু ফাইনাল হয়েছিল। সেই সময় আলোচনা করিয়া গভর্নমেন্টের সঙ্গে ফাইনালাইজেশন একটা হয়েছিল, কথাবার্তা ফাইনাল, শুধু সেটা এগ্রিমেন্ট হওয়ার বাকি ছিল। সেই এগ্রিমেন্টের এইবার যে আলোচনা যায়া তোমরা জানেন যে লোক আন্দোলন করা হয়েছিল যেটা এগ্রিমেন্ট করার জন্য। সেই সময় আচ্ছা, এই রেল রোকো আন্দোলনটা কেন করার দরকার হলে, যদি জীবন সিং আসিল, তার সাথে অলরেডি পিস টক হয়ে গেছে, 2বার না 3বার হয়েছে, তারপরেও কে দরকার পড়লে এগ্রিমেন্ট গভর্নমেন্ট কি গা ছাড়ি দেওয়ার একটা মনোভাব ছিল নাকি? যে দেখো, যে কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন করি লাগে, অধিকার ছিনি নিবা লাগে, কাহাও তো ইচ্ছা করে দিবা নাই। আমরা যদি কাহাই নাচে চাই তাহলে তো আমার নাই। একটা প্রশ্ন আছে, যদি আন্দোলন করে নেওয়া লাগে তো খালি একটু রেল রোকো আন্দোলন করিয়ে কি আমরা কিছু দিবে আমার? এখন লোকটা আমার একটা আন্দোলনের একটা প্রক্রিয়া ছিল, এক্সট্রিম প্রক্রিয়া, যে আমার খুব তাড়াতাড়ি আমার একটটা লাগে, পিস একটের মাধ্যমে আমার দাবি পূরণ করি লাগে। আর সরকার এই লোকটাকে যাতে মানে ভয় খায়া দেখাইছে, আবার জীবন সিংহ দেখাইল যে হয়তো সরকার গুরুত্ব দেয়নি আমরা যে আন্দোলন করেছিনি, উমার কি অভিসন্ধি ছিল, যে তাড়াতাড়ি না দেওয়ার অভিসন্ধি ছিল, এরকম হওয়া পারে, দিলে করি লাগছে, সেটা যে তাড়াতাড়ি হয় তার জন্য উমার কিন্তু দেখাই। তোমরা কি মানে বার্তা পাইলেন কি এলা সরকার আমরা পুছিসিনি, ওটা পুছিসিনি উমা, যে এই যে আলোচনাগুলো এতদিন থেকে হল, যে সিদ্ধান্তগুলো হয়ে আছে, কেন এত দেরি তোমরা করলেন, এই 2 বছর কোনো যোগাযোগ নাই কেন, সেটা কিন্তু আমরা লজ্জিত হয়েছে। ভারত সরকারের যে
হোম অ্যাফেয়ার্সের যে প্রতিনিধি অ্যাডভাইজার হচ্ছে উত্তর পূর্ব ভারতের হচ্ছে AK মিশ্র, তার সাথে আরও 4জন বড় বড় অফিসার ছিল। তা আমরা তখন AK মিশ্রের নেতৃত্বে হয়েছে। AK মিশ্র খুব লজ্জিত হই। ও একটা কইল যে ভারত সরকার যদি এই মুভ করার জন্য আমার ইয়ে না করে, তাহলে তো মানে এটা যে অন্যায় হয়েছে। জীবন সিংহ ডাঙ্গুরিয়া তখন কইছিল যে এটা ভারত সরকারের একটা অমানবিক কাজ হয়েছে, ডেকে আনি এতদিন পর কথা না কওয়া বা ওই আলোচনাটা স্থগিত রাখা, এটা এটা থেকে কিন্তু আমার একটা শিক্ষা নেওয়া দরকার যে আন্দোলন ছাড়া হ্যাঁ কোনো কিছু হবে হবে না। তার কারণ প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর প্রতিশ্রুতি দিয়ে আবার বসে রাখছে। হ্যাঁ এই রেল রোকো আন্দোলন হওয়ার পরেই কিন্তু দিল্লি দেখে নিয়েছে। দেখাই, তবে এটা আমরা পুছিছিনি। আমরা কইছি যে তোমার ডিমান্ডটা মার্চেন্ট এগ্রিমেন্টের উপর ভিত্তি করে যে ডিমান্ডগুলো আছে, রাজ্য ভাষা স্ট্রীকরণ, এই দাবিগুলো তোমার একেবারে সঠিক দাবি, মানে ন্যায্য দাবি, লেজিটিমেট ডিমান্ড। এই কিন্তু এই এই ডিমান্ডগুলো আমরা কিন্তু স্বীকার করে নিছে। আর কইছে আমরা পুছিছিনি যে সরকার আমরা যে জনগণ যে অঠেনিল রেল রোকোটা যে অঠেনিল, তাহলে জনগণ আমরা কি জবাব দিব? জনগণ আমরা দায়বদ্ধ জনগণের কাছে। জনগণ সংগ্রাম করছে, জনগণ আন্দোলন করছে, জনগণ একটা উত্তর দিবে লাগবে। তখন কইছে জনগণ পরিষ্কার করে জানিয়ে দিবেন যে এটা হচ্ছে ফর্মাল মিটিং, মানে এক্সিকিউট করার, মানে যে ইয়েটা আছে পিস টকটা যেটা ফাইনাল হয়েছে, এইটার এগ্রিমেন্টের এটা ফর্মাল মিটিং শুরু হয়েছে। সেই ফর্মাল মিটিং ধাপে ধাপে হবে, যার জন্য কইছে যে তোমার যে দেশীয় সংগঠনগুলো আছে, এই দেশীয় যে পিস এগ্রিমেন্ট হবে, শুধু জীবন সিংহ ডাঙ্গুরিয়া নিয়ে হবে না, এতে যে আরো দেশীয় সংগঠন সবারই দাবি এক, সবারই উদ্দেশ্য এক, লক্ষ্য এক, তাহলে অন্যান্য দল সংগঠনগুলো নিয়ে একটা ব্রডার স্পেসে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই সবারই অংশগ্রহণের মাধ্যমে সকলের যে দাবি, এই দাবি যাতে পূরণ হয়, তার জন্য আমরা একটা প্রস্তাব দিছে যে এই ইয়েগুলা মানে সবাই মিলে আইসো, আর সেই ধাপে ধাপে বসিয়া এই মানে এই পিস টকের মাধ্যমে, পিস এগ্রিমেন্টের মাধ্যমে আমার এই যে দীর্ঘদিনের দাবি এগুলো পূরণ করবে। হ্যাঁ, আর ভাষা রেজিস্ট্রিকরণের ব্যাপারে কইছে, ভাষা রেজিস্ট্রিকরণ যেহেতু গভর্নমেন্ট পার্লামেন্টে উঠাইছে, মানে আন্ডার পার্লামেন্টারি প্রসেসে আছে, ওই অটোমেটিক্যালি এটা কিন্তু পাস হবে। ভাষা এই রেজিস্ট্রিকরণ আর পার্লামেন্টারি প্রসেস আছে, ঠিক আছে। এবার জনসাধারণ এমন করে কোয়ার হচ্ছে, কিন্তু জনসাধারণের থেকে আরেকটা মানে কথা উঠে হচ্ছে যে এই পার্লামেন্টারি প্রসেস কয়া 26টা পার করবে। হ্যাঁ, 26-এ PSTCর পক্ষ থাকিয়া ডাঙ্গুরিয়া জীবন সিংহ ব্যবহার করিয়া বিজেপি ভোট নিবে। আগের বার ব্যবহার করেছিল অনন্ত মহারাজক, এইবার ব্যবহার করবে তার জীবন সিংহ। এই বিষয়ে কি বলতে? দেখো, আমরা গভর্নমেন্টও কইছি যে জনগণ কিন্তু ভোট দিবার নয়, তা বিজেপি জনগণ আমরা ওঠে পরিষ্কার করে কয়া দিছি যে গভর্নমেন্ট যদি এই আমার দাবি পূরণ না করে, তাহলে 26-এর আগেই কোনো একটা দাবি পূরণ না করে, তাহলে কিন্তু বিজেপিকে জনগণ ভোট দিবে না, এটা আমরা পরিষ্কার করে জানিয়েছি। সেই হিসাবে সরকার আমরা কইছি যে পরের মিটিং কতদিন, এই জানুয়ারি মাসের শেষের দিকে আমরা মিটিং ডেকেছি। আর আবার এটাও কইছে সমস্ত দেশীয় সংগঠনগুলোর সাথে আমরা কইছিনি যে গভর্নমেন্ট থেকে এটার ব্যবস্থা করা হোক, এই দেশীয় সংগঠনগুলো ডেকে এই যাতে বর্ডার স্পেসে আমরা এটা সবাই মিলে এটা করি পারি, সেই হিসেবে আমরাও প্রচেষ্টা চালাছি। জীবন সিংহ কইছে যে আপনারা ইয়ে করেন, একটা বুদ্ধিজীবী ছিল এই আলোচনায়, বুদ্ধিজীবী মহল ছিল, আমার অ্যাডভোকেট জেনারেল, আইবি ডিরেক্টর, IAS অফিসার ছিল। এই আলোচনা তো তোমরা করলে, ঠিক আছে, এই আলোচনা থেকেই বাইর হয়ে আইসার পরে তোমরা একটা প্রেস রিলিজ দিলেন আর কি, হ্যাঁ, এবং নিজেও প্রেস বার্তাও দিলেন। মানে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গা এরকম ভাবে প্রশ্ন আসে লিখতে যে এইটা তো সরকারের সাথে আলোচনা হল,
এবং সংগঠনের তরফ থেকে প্রেস রিলিজ করলে বা প্রেস বার্তা দিলে, গভর্নমেন্টের তরফ থেকে গ- কিন্তু গভর্নমেন্টের হ্যাঁ। তরফ থেকে কোনো রকম বার্তা তা একদিনে আসেনি না, তাহলে হ্যাঁ। গভর্নমেন্টের কোনো কি দায়বদ্ধতা নাই? এটা এটা কিন্তু প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে হ্যাঁ, দিচ্ছে। এটা বাস্তব প্রশ্ন। হুম। তাই একদিনে তো সবকিছু হয় না, সবে মাত্র ফর্মাল মিটিং হইল, এখন পরবর্তী আলোচনা হবে। আমরা নিশ্চয়ই যে সেই সময় আমার একে মিশ্র কইছে যে কেলোর যে চেয়ারম্যান জীবন সিংহ ডাঙ্গুরিয়া, যে আর কেলো কেন চেয়ারম্যান জীবন ডাঙ্গুরিয়া সহ অন্যান্য যে ক্যাডার আছে সবাই কিন্তু মুক্ত, সমস্ত জায়গায় ফ্রিলি বেরোতে পারবে। এখন এই যে বেরোবার পারবে, তাই তার জন্য প্রসেসিং আছে। হুম। সেই প্রসেসিং এর জন্য নিশ্চয়ই আমাকে আরো দেখাইছে, মানে জানুয়ারির শেষের দিকে। জানুয়ারির শেষের দিকে ধাপে ধাপে এই আলোচনাগুলো যেন ফলপ্রসূ হয়, বাস্তবায়িত হয়, যাতে আমার আইকনিক লিডার সহ কেন সহ সমস্ত যে ইয়ে আছে লিডারগুলো আছে সবাই যাতে জেনারেল ইমনেস্টিটা পায়, মানে ক্ষমাদান যেটা। হুম, হুম, হ্যাঁ, হুম। এই প্রসেসিংটার জন্য আরো ধাপে ধাপে আলোচনা হবে। ঠিক, ঠিক। আর এটা গভর্নমেন্ট মুখতে কইছে এবং নিশ্চয়ই সেটা বাস্তবায়িত করানোর জন্য কিন্তু বেশি একটা আমরা আছি। কথা যেটা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যুক্ত হয়া, মানে পশ্চিমবঙ্গ সরকারের সাথে সরকারের যে বিলটা, রাজ্য ভাগের বিলটা, এই বিলত কিন্তু মানে পশ্চিমবঙ্গ বিজেপিও কিন্তু সাপোর্ট করছে, শুভেন্দু অধিকারী এবং বিজেপির যতগুলো এমএলএ আছে। তো সেই জায়গাটার দাঁড়িয়ে মানে কেন্দ্রের যে বিজেপি, কেন্দ্রীয় যে দল আছে, কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে, উমার মানে কেন্দ্রের যে সরকার আছে, মানে তা কতটা ভরসা করা যায়, মানে আলোচনা করার মানে মতো যেহেতু কতটা- ইন্ডিয়াও বিজেপি উমরাও বিজেপি, হ্যাঁ। কিন্তু রাজ্য বিজেপি কি করলে মানে কেন্দ্রীয় বিজেপির সাথে তো আমরা আলোচনা চলছে। পরিষ্কার করে জানিয়ে দিছি যে আমরা কলকাতার বিজেপি বিশ্বাস না করি, যেহেতু আমরা কলকাতার বিজেপি কোক আর টিএমসি কো বা বামফ্রন্ট কো আর যে কোনো দলে কো কাহো আমার রাজ্যের সাপোর্টের কথা বলে বা সাপোর্ট করে কিন্তু না। দল তো একটাই বিজেপি। বিজেপি দল একটা হলেও আমরা পরিষ্কার করছি, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য চায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজ্য চায় না। আমার রাজ্য বিপক্ষে বিল পাস করছে। হ্যাঁ, এটা আবার পজিটিভ কিরকম, যেরকম বিজেপি টিএমসি একসাথে বিরোধী হ্যাঁ, বিল পাস করছে, হ্যাঁ, হ্যাঁ, রাজ্যের মানে বিপক্ষে। তারপরে ডাঙ্গরিয়া স্যার জীবন সিংহ কিন্তু একটা বার্তা দিল যে বিজেপি টিএমসির কোনো মিটিং, কোনো জনসভা আমার রাজবংশী ভূমিপুত্র বা মানুষে যাবেন না। হুম, তারপরে কিন্তু মমতা ব্যানার্জি আসিল, কিন্তু সেই সময় কিন্তু খুবই মানে জনসংখ্যা কম হয়েছে। মানে যতদিন মমতা ব্যানার্জি কুচবিহার আসছে তার থেকে সব থেকে কম জনসংখ্যা এবার কিন্তু হয়েছিল। তারপরে এই পরশু দিন তোমার রাজ্যের বিজেপির কি কয় শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য আছে, ওটা তো বোধহয় 10,000 লোক বোধহয় হয়নি। হুম, হুম, তো এইবার কালকে আছে অভিষেক ব্যানার্জি আসি দিচ্ছে হুম, আমার কুচবিহার। হুম। তো এইটা তোমরা কি করবেন, সাধারণ জনতা কি বার্তা দিবে? এরা সাধারণ জনতা তো বুঝে গেছে যে ইমরা যেহেতু আমার রাজ্য চায় না, ইমার সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই দল সংগঠনগুলোর সঙ্গে ভিড় করার আমার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন নাই। আমার এই মুহূর্তে যেটা করে লাগবে, ইমার সঙ্গ আমার ত্যাগ করে লাগবে। এই টিএমসি বিজেপি সকলের সঙ্গ আমার ত্যাগ করে নেবে। সঙ্গ দেওয়া মানে আমার নিজের পাপ নিজে কুঠারাঘাত করা, মানে রাজ্যের বিরোধিতা করা। কিন্তু কিন্তু হ্যাঁ, একটা কথা করবো না, কথাটা হলে যেটুকু না, মানে তোমার কথাতে স্পষ্ট যে কেন্দ্রীয় বিজেপি আর রাজ্য বিজেপির মধ্যে ফারাক, মানে তোমরা ফারাক রাখি দিচ্ছেন। উমার মধ্যে ফারাক আছে কিনা সেটা তো উমরাই বুঝবে, হুম, কিন্তু তোমরা ফারাক রাখি দিচ্ছেন। কিন্তু মুই যতটুকু জানো মোর মনে পড়ে দিচ্ছে, এলাই মনে পড়লে ব্যাপারটা, সেটা হচ্ছে তখন বামফ্রন্টের জামানা, এবং কেন্দ্র মনে হয় তখন বিজেপি ছিল, প্লাস আউট না, না, ভুটানে না, না, তখন বিজেপি ছিল কি হ্যাঁ না? বিজেপি ছিল। হুম। তখন তো কেন্দ্রীয় সরকার কি হবে এমনি তাদের সবাই না, দিলে। সবাই কি চায়, আমরা কিন্তু ওই পশ্চিমবঙ্গ নেতার চোখ দিয়ে দেখে ওই আমার এই জায়গাটা, হুম, উমার চোখ দিয়ে আমাকে বিচার করে। হুম, হুম, যার জন্য উমার কথা শুনিয়া, উমার কথা বিশ্বাস করিয়া কিন্তু ভুটান ফ্ল্যাশ আউট করছে, হুম। এই জিনিসটা করছে। কিন্তু তা আমরা এলা সরকার পরিষ্কার বুঝিয়ে দিছি, আমরা এই কলকাতা কেন্দ্রিক নেতার চোখ দিয়ে যদি আমাকে দেখেন তাহলে তোমরা ভুল করবেন। না হ্যাঁ, আসলে কি
মানে ডাইরেক্ট ফোকাসটা উত্তরবঙ্গের হ্যাঁ দিকে যায় না। হ্যাঁ আমার উত্তরবঙ্গ না, কি না, আমার এটা তো ঠিকই আছে, কিন্তু হ্যাঁ যেটা মনে হয় যে এতদিন দীর্ঘদিনের একটা লিগেল আন্দোলন না, এই আন্দোলনটা এতদিন যে কোনো গভর্নমেন্টই আসুক, কোনো গভর্নমেন্টও কিন্তু সহযোগিতা করেনি। হুম মানে প্রতিটা গভর্নমেন্টে কিন্তু বিরোধিতাই করছে। কোনো গভর্নমেন্ট কেন্দ্র আসুক বা রাজ্য আসুক, তাই কিন্তু কোনোদিন সহযোগিতা কিন্তু করবে না। এটাকে আমাকে আন্দোলনের মাধ্যমে আদায় করে নেওয়া, আদায় করে দিবে। এটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ জনগণ। হ্যাঁ এটা আপুস আবদার করি কোনো গভর্নমেন্ট আমার কিন্তু রাজ্য দেবে না। রাজ্য দুই না। তা সরকার বিভিন্ন পলিসি করছিল, আমাকে বিভাজন করার চেষ্টা করছিল, ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছিল, কিন্তু বহু মিষ্টি মিষ্টি কথা করছিল। রাজ্য দিমু, রাজ্যের কথা কয়ে মানুষ ভোট দিছিল, বারবার করিয়া পার্লামেন্টের ইলেকশন, বিধানসভা ইলেকশন জিতাইছে। রাজ্যের যে আমার যে একটা সেন্টিমেন্ট আছে, এইটাকে আগা মানে সুরসুরি দিয়ে আমরা ভোট দিলে আদায় করছে, কিন্তু এলার সেই দিন নাই। জনগণ কিন্তু সজাগ হয়ে গেছে, জনগণ সচেতন হয়েছে যে ইমার আর প্রলোভন আমরা কখনো ভুলিবার নয়। আমার দাবি এলা আমাকে নাগে, আমার রাজ্য আমাকে নাগে, জনগণ কিন্তু আর কারো কথায় কিন্তু কথা শুনবার নয়। জনগণ সচেতন হয়েছে, এই জন্যই আজকে দেখো আমরা দেশীয় সংগঠনগুলো যেখানে একটা মিটিং মিছিল করুক, প্রচুর পরিমাণে লোক হয়। বিশেষ করে এই যে কেএসডিসি এত তাড়াতাড়ি এত জনগণের মানে ভালোবাসা পাইছে, সমর্থন পাইছে। আজকে কিন্তু কেএসডিসি একটা পাওয়া যায় উত্তরবঙ্গের মধ্যে খুব একটা ভালো পজিশনে আছে, মানে 1 নম্বর পজিশনেই পাওয়া যায়। কিন্তু প্রতিটা সংগঠনের লোক থাকলেও তোমরা যেহেতু একজন মহিলা জননেত্রী, আমার কিন্তু মহিলা বলে কিন্তু আন্দোলন থেকে কিন্তু অনেক পাশে আছে। তোমরা এই মহিলাগুলোর জন্য কি করবেন, এই মা বোনগুলোর জন্য কি করবেন? মা বোনগুলোর দেখেন তোমরা সবসময় কিন্তু এই দেশীয় আন্দোলন থেকে কিছুটা হলেও আমরা পিছনে পড়িয়েছি। আমার এই মা বোনগুলো এক সময় রাস্তা থেকে বাইর হয়েছিল, বাইর হয়ে আন্দোলন করছিল এক সময়। তা এলাও যে নাই তা না, প্রচুর সংখ্যক বাইর আছে। তাই এলা মুই আমার একটা আন্দোলন তখনই শক্তিশালী হয়, তখনই একটা আলাদা রূপ ধারণ করে যখন নারী শক্তি থাকে। নারী শক্তি একটা হচ্ছে বিরাট শক্তি। এই নারী শক্তি সব দিক থেকে আইসেছে, একেবারে যে নাই তা নাই, সব দিক থেকে আইসেছে। আমার সংসারগুলো তো একেবারে ভাঙে গেছে, অর্থনৈতিক সমস্যা, সবার ইচ্ছা থাকলেও বাইরে হওয়া পারে না। তা এই একটা সময় এসেছে যেমন আসামে তো প্রচুর নারী বাইরে হয়ে গেছে, মহিলা যায় জাতির জন্য কাজ করি চায়, এই মানসিকতা কিন্তু আছে। আমার নর্থ বেঙ্গল তো প্রচুর আছে যে যে নারী মহিলা সমাজের এটা সঙ্গে। যদি পাওয়া যায় একটা মানে খুব হ্যাঁ খুশির ব্যাপার বা তাজ্জব ব্যাপারও পাওয়া যায় যে বিগত ইলেকশনত এই নারী শক্তিক ব্যবহার করিয়ে কিন্তু মমতা ব্যানার্জি জিতেছে, যেমন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা আমার না, এটা বড় বড় সাংবাদিকের ঘর এটা সার্চ করে দেখছে বা রাজনৈতিকবিদের ঘর দেখছে যে হুম, যদি লক্ষ্মীর ভান্ডারটা না দিলে হয় তাহলে কিন্তু এতগুলো বিপুল ভোটে জিতিবার পারে না হয়। হুম। এরকম। মানে মহিলাগুলো বেশি করে হ্যাঁ, ভোট দিছে আর কি। তো সেইভাবে নারী শক্তি আমার জাগা লাগবে এই হ্যাঁ জায়গায়। হ্যাঁ আচ্ছা, এই যে আসামত যেমন আসাম সরকার কামতাপুর অটোনমাস কাউন্সিল দিচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ তো যদি এরকম কোনো রকম মানে অটোনমাস কাউন্সিল বা টেরিটোরিয়াল এরকম কিছু যদি দেয়, অটোনমাস কাউন্সিলের আচ্ছা, কিন্তু দাবি করছিল ওই যে ডাঙ্গুরিয়া বংশীবদন বর্মন দিনের দেখা কইছিল যে অটোনমাস কাউন্সিল কমসে কম আপাতত দিন। সেটা সাময়িকভাবে অনেকে দাবি করিবার পারে, কিন্তু কুচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী আমার যেটা দাবি, যেটার কুচবিহার বা কামতাপুর এই যে দাবিটা আমার, এই দাবিটাতে ওগুলার মানে এই কি কাউন্সিল, এই কাউন্সিলগুলোর সাথে কিন্তু এই আন্দোলনের কোনো তুলনা নেই। আর হচ্ছে আমার যে কেলোর যে শান্তি চুক্তি, আমার যে রাজ্যের অধিকার, আমার ওগুলাতে আমরা সন্তুষ্ট না হই। কেননা আমার যেটা ন্যায্য, আমার রাজনৈতিক, আমার সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাই আমার প্রতিষ্ঠিত করে চাই। আমরা আর ওই ইয়ার দ্বারা কাউন্সিল বা অন্যান্য ওই সমস্ত দ্বারা কিন্তু আমার সমস্যা মিটবার নয়। আর এইটা জনগণও এটা চায় না, মানে কখনোই চায় না। পিছনের অল্প একটু পিছনে যাওয়াই লাগে, শেষ করে গেলে একটু লাগেই ওদিক দিয়ে যাবার। সেটা হচ্ছে মানে ওই এই যে তোমরা একত্রিতকরণের যে একটা প্রচেষ্টা চালিয়ে গেলে, এই চালিয়ে যাওয়ার জায়গা মানে কতগুলো সংগঠন তোমার সাথে যুক্ত হলে? সমস্ত সংগঠনই যুক্ত, আসামের সমস্ত সংগঠন,
আকাশ থাকি সম্মিলনী থেকে আরম্ভ করিয়া ওখানে সাহিত্য সভা থেকে আরম্ভ করিয়া যত আছে আসামের সবাই সংগঠিত আছে সঙ্গে। অমিত রায়, হ্যাঁ, অমিত রায় এই যে প্রধান সবার পরাশক্তি, সবার সাথে কিন্তু আমার যোগাযোগ আছে, চলছে। সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হুম, আমরা 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 শিক্ষা পাইছি যে এই সবাই বলতে টিএমসি বিজেপি যদি বামফ্রন্ট যদি একত্রিতভাবে এক হওয়া পারে, তাহলে আমরা কেন এক হওয়া পারি না? মানে ডাঙরিয়া বংশীবদন বর্মন, ডাঙরিয়া মহারাজ উমার সাথেও আর কি সবার সাথে আমরা তো ইমরা তো আমার শত্রু না হয়। না আমার প্রধান শত্রু হচ্ছে যেগুলো আমার রাজ্য চায় না, আর সবাই তো আমরা রাজ্য চাই, রাজ্যের জন্য সবাই আন্দোলন করছি। কাজেই সমস্ত নেতৃবৃন্দ আমার আসাম উত্তরবঙ্গ বিহার মিলিয়া জনগণ একত্রিত হয়েছে, সমস্ত নেতৃবৃন্দের মানসিকতা কিন্তু ঐক্যের বার্তাটাই দেয়। আচ্ছা এই যে নিখিল বাবুর মন মানসিকতা বা অমিত বাবু বর্তমানে ইয়ে তো নাই, অমিত বাবু আছে, তারপরে ওদিকে বংশীবদন আর অনন্তমার, ইনার মন মানসিকতা এগুলো কেমন? নীলবাবু বসছেন তো? আছে আছে তো, বসছেন তো হ্যাঁ আলোচনা? হ্যাঁ, সবার সাথে আলোচনা কেমন হলো। খুব মানে কোন জায়গাটা আটকে যাওয়া হচ্ছে, মানে মোর যেটা জানার চেষ্টা, আটকি তো যাওয়া হচ্ছে কোনো একটা জায়গা, নাহলে দেখা যায় না আটকি নাই। নিখিল বাবু তো ওই আমার নীলবাবু তো রেলুকো রেলুকো আন্দোলন তো না গেছিল। অনন্ত মহারাজ অনন্ত মহারাজের সাথেও আমরা, ও একজন সাংসদ আমার, আর একটা জাতির একজন বিশিষ্ট নেতা হুম, অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের সাথে মুই নিজে 3 বার গেল, হ্যাঁ এটা আমি তো দেখছি, হ্যাঁ গেল সেটা তো দেখছি। আলাপ করার জন্য, গল্প করার জন্য। কিসের জন্য যাও তাহলে? নেতার সঙ্গে তোমরা তোমার নিশ্চয়ই, জায়গা থেকে ঠিক আছে, যাওয়ার পরে উমের মন মানসিকতা কিরকম? যদি মন মানসিকতা না থাকে তাহলে বারবার কি যাওয়া হয়? বারবার ওই আছে মানে কি? মানে ঢাকায় উমরা ঢাকায় যেমন তোমরা উমরাও বারে বারে ঢাকায়। যাওয়া হচ্ছেন, উমরাও আমার দেখাছে, আচ্ছা উমরাও ডাকে। উমরাও দেখাছে। আমার মধ্যে একটা আলোচনা নিশ্চয়ই একটা একটা এইটা পজিটিভ, তোমার মানে একটা যে ক্যামেরার ভালোবাসা, সামনে একটা সব খুলে কবার চাওয়ার লাগছে না? হ্যাঁ পজিটিভ আলোচনা, একটা আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে আছে। তৈরি হয়ে আছে। শুধু তোমার সবার সাথেই আলোচনাটা মানে আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে কতটুকু আছে। আগাইলেন? না, এটা এক্সট্রিম পয়েন্টে যাবে। ওইটা করা হ্যাঁ, যাবে না, হয়তো এটা এই সবাই একটা পজিশন নিয়ে আছে তো। আছে। এখন সময় আসলে সব দেখা পাবেন, জনগণ দেখা পাবে যে আমার আসাম উত্তরবঙ্গ বিহারের যে জনগণ যেমন একত্রিত হয়েছে, কাজে জনগণে যদি একত্রিত হয়ে যায় তাহলে নেতা এখন কি করবে? এইবারে জনগণ আরেকটা ছাড়া নেতার প্রশ্ন, কোনো মুখ তারপরে আছে? হয়তো আরেকটা নাই। প্রশ্ন আমি করি, মোর দুইটাই প্রশ্ন আছে। হুম। এক, সামনে 2026 পড়ি গেলে, জানুয়ারি চলছে, ভোট তো কিছুদিন পরে ডিক্লারেশন দিয়ে দিবে। আচ্ছা এই 26 কি জীবন সিংহ দেখা যাবে? মানে 26-এর আগত মানে কোনো জায়গায় হয়তো জনসভা করলে বা কিছু, নিশ্চয়ই দেখা যাবে। সরকার তাই? ওইটা প্রচেষ্টা করেছে যাতে জেনারেল ইন্ডাস্ট্রির মাধ্যমে জীবন সিংহ যাতে মূল স্রোতে ফিরে এসে, তার জন্য সরকার কথাও দিছে, কথা কইছে যে মানে 26-এর আগতে আসবেই, মানে দেখা যাবে একদম খোলাখুলি ভাবে দেখা যাবে। হ্যাঁ, আমার একে মিশ্র পরিষ্কার করে কথা দিছে যে ওয়েল আর যে কোনো জায়গায় বেরোবার পারে, যে ও এখনো এটাকে জনগণ ভালোবাসায় আকুল হয়ে গেছে, হ্যাঁ প্রথম সামনে দেখি আসবে। আর নিশ্চয়ই আমরাও আশাবাদী যে যে কোনো জনসভায় আমার আমার যে নেতা, আইকনিক লিডার ক্ষমতারত জীবন সিংহ ডাঙ্গুরিয়ার জনগণ এইটা শীঘ্রই আসি লাগছে। কতক্ষণ সামনে পাই আর কি, আমরা চেষ্টা করে দিচ্ছি যত তাড়াতাড়ি আর কি সামনে আর নিয়ে জীবন যাওয়া সিং যায়। কি মানে নিজ দলের চিন্তা ভাবনা 2026 প্রার্থী দেওয়ার বা কোথাও সেটার সময় কবে? সময় সবকিছু তো কোয়া যায় না, সবকিছু কোয়া যাবে না হয়, সময় সবকিছু হবে। আমরা তার মানে রাজু মোটামুটি আমরা চলে আসছি শেষের দিকে, যে জীবন সিং যে কোনো মুহূর্তে মাটি নামি বেড়ে পায় 2026-এর আগতে, মানে 3টা মাস আছে, 3টা মাসের মধ্যে আমরা হয়তো দেখিবার পাই। 3টা মাস হলো নাই, জানুয়ারিও চলে যাওয়ার লাগছে। হ্যাঁ, তো লাস্ট জনগণ কি একটু শান্ত, মানে ধৈর্য ধরেই, মানে জনগণ কি বার্তা দিবেন তোমার? মানে চারিপাশের যে আবহাওয়া, সেই আবহাওয়ার উপর মানে করিয়া এই যে চারিপাশের যুব সমাজ কিন্তু ব্যাকুল হয়ে আছে আন্দোলন আসিবার জন্য।
যে কতক্ষণে অ্যাক্টিভ হবে আর কতক্ষণে আমরা বাইরে হবো। যেমন তো অনেক লোক আন্দোলনত আছে যার মনে করো মনে হল জীবন সিং, তার জীবন সিং টিএসডিসি করি, কাউ মহারাজের ওঠে আছে, কাউ বংশীবর্ধন ওঠে আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ অনেকেই কিন্তু বাড়িতে বসিয়ে সব খবর রাখে যে কতদিনে একত্রিত হয়, কতদিনে আমরা নামবো। একটা যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। তো সেই মানুষগুলো তার জন্য তোমার অপেক্ষা করো, হ্যাঁ অল্প কিছুদিন খালি অপেক্ষা করো। এই অল্প কিছুদিনের মধ্যে এই বার্তাটা আমরা, আমার যুব সমাজ, আমার জনগণ, আমার এই কোচ কামাতপুরের জনগণের কাছে আমরা এটা বাস্তবে এই জিনিসটা মানে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে, এক্সট্রিম পর্যায়ে পূরণ হবে। আর আমরা, আমার যে স্বপ্ন, আমার কুচবিহার মার্চার এগ্রিমেন্টের উপর বেস করে আমার যে অধিকার, এই সম্পূর্ণ অধিকার আমার, আমার যে মাটির অধিকার যখন আমরা ফিরে পাবো তখন আমরা সমস্ত কিছু ফিরে পাবো। আমার যা কিছু হারাইছি আমার সমস্ত কিছু ফিরে পাবো। আর আমার জনগণের যে আশা, সেই আশা পূর্ণ হবে। এটা আমি দৃঢ়, হ্যাঁ ধৈর্য ধরো একটু, এই সম্পূর্ণ আশাবাদী। তো সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ।